শুরু করব, খুব মন দিয়ে বুঝবে। হ্যাঁ, দেখো যেটা পড়াবো সেটা হচ্ছে তড়িৎ বিভব। একদম শুরু থেকেই বলছি, মন দিয়ে বুঝবে, প্রশ্ন থাকলে বলবে, না হলে কিন্তু লাভ হবে না, ঠিক আছে? তড়িৎ বিভব, ঠিক আছে? তো এটা কি রকম ব্যাপারটা, ঠিক আছে? বা এটাকে আমরা ইলেকট্রিক ভোল্ট বলতে পারি। ভোল্ট অ্যাকচুয়ালি, বিভব যেহেতু বলছি আমরা, ঠিক আছে? এরা কি বলছে, এটা বলছে পোটেনশিয়াল, ঠিক আছে? কোনো ব্যাপার না, পোটেনশিয়াল, ঠিক আছে, চলো। ওকে, ইলেকট্রিক পোটেনশিয়াল ব্যাপারটা কি বুঝবো আগে, কারণ কোনো চ্যাপ্টার যখন ঢুকছি ব্যাপারটা যদি ব্যাকগ্রাউন্ড আইডিয়া না থাকে তাহলে বোঝা যাবে না। চলো একটা উদাহরণ নিয়ে আসি, কিরকম, খুব মন দিয়ে বোঝো। এটা একটা যে কোনো একটা বস্তু আছে, ঠিক আছে? এটা অন্য একটা বস্তু আছে। এবার কি হয়েছে, দুটো বস্তু, ঠিক আছে? চলো এটা একটু বস্তু বড়ই নিচ্ছি, এই বস্তুটা একটু বড় বস্তু আছে, ওকে? এবার এই বস্তুটাতে, এই বস্তুর তাপমাত্রা মনে করো 100 ডিগ্রি সি আছে, ঠিক আছে? আর এই বস্তুর তাপমাত্রা আছে মনে করো 0 ডিগ্রি সি আছে, ঠিক আছে? তাহলে তাপমাত্রা বেশি এখানে, এর তাপমাত্রা কম। আর দুটোকে আমি কি করলাম, এভাবে জুড়ে দিলাম কোন একটা পরিবাহী দিয়ে, বা এদেরকে কাছাকাছি সংস্পর্শে রেখে দিলাম। তাহলে কি হবে, তাহলে তোমরা বলবে যে এখান থেকে তাপ এখানে যাবে, আর তাহলে এই বস্তুটা তাপ ছাড়বে আর এই বস্তু তাপ গ্রহণ করবে। এভাবে চলতে চলতে একটা সময় দেখা যাবে দুজনের তাপমাত্রা সমান হয়ে গেছে, ঠিক? তাহলে বলো, এখন সমান কে হবে, তাপমাত্রা, যাবে কে, তাপ। তাহলে এখানকার তাপ যাবে এইদিকে, এবং কিছুক্ষণ পর কি শোনায় বলো, তাপমাত্রা সমান হবে, মানে কিছু সময় পরে। এতটা বোঝা গেল? ঠিক, খুব ভালো করে বুঝবে। এটা একটা প্রথম এক্সাম্পল। সেকেন্ড এক্সাম্পল বলছি, ধরে নাও যে এটা একটা যে কোনো একটা জলের পাত্র, এখানে জল রাখা আছে মনে করো, ওকে? আর এটা একটা যে কোনো একটা জলের পাত্র, বলো কোনটাতে জল বেশি আছে, ডান দিকের পাত্রে, ঠিক? এবার এই দুটোকে জাস্ট আমি সিম্পলি একটা আমি নল দিয়ে যোগ করে দিলাম, বলো কোন জলটা কোন দিকে যাবে, এই জলটা এদিকে যাবে, যদিও জল কম এদিকে, এদিকে জল কম, তবুও এদিকে জল যাবে, কারণ এদিকে জলটা বেশি থাকা সত্ত্বেও, ঠিক? কেন, লেভেলটাকে সমান করবে, জলের লেভেলটা কি করবে, সমান করবে। তাহলে এখানে যাবে কে, জল যাবে এইদিকে, এইদিকে জল যাবে, এই হচ্ছে জলের দিক। আর কিছু সময় পর কে সমান হয়ে যাবে, জলের লেভেল সমান হবে, ঠিক না ঠিক? তাহলে দেখো, জলটা যাবে ওই বরাবর, কিছুক্ষণ পর জলের লেভেল সমান হয়ে যাবে। যদিও জলের কম বেশি থাকতে পারে, এদিকে কম বা ওদিকে কম বা এদিকে বেশি থাকতেই পারে, ঠিক? ফাইন। একই রকম ভাবে, এবার একই রকম ভাবে আমি বলছি এটা একটা বস্তু, এটা একটা বস্তু, এটা হচ্ছে আহিত বস্তু, এটা অন্য একটা বস্তু, এটাও আহিত বস্তু, ঠিক? তাহলে এখানেও কি আধান আছে, এখানেও আধান আছে, কম বেশি হতে পারে, ডাজন্ট ম্যাটার। এবার দুটোকে যদি আমি জুড়ে দিই, একটা পরিবাহী তার দিয়ে জুড়ে দিলাম, তাহলে কি হবে, কিছুক্ষণ পর দেখা যাবে, ধরে নাও আধান যাচ্ছে এ বরাবর, কি যাচ্ছে, আধান যাচ্ছে ওইদিকে, কিছুক্ষণ পর দেখছি দুইজনে সমানভাবে ইকুয়ালি চার্জড হয়ে গেছে, বা এটাকে আমরা বলতে পারি দুজনেই একটা ইকুয়াল অবস্থা চলে এসছে। কার জন্য, বিভবের জন্য।
তাহলে এইখানে যেমন তাপমাত্রা সমান তাপ গিয়ে, এখানে লেভেল সমান জল গিয়ে, এখানে বিভব সমান আধান গিয়ে। তো এবার বললো তাপ যাচ্ছিল কোন দিক থেকে কোন দিকে? তোমরা বলবে বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে। জল যাচ্ছিল কোন দিকে? উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে। তো এখানে বলবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে। তাহলে এখানে কোন বিভব ছিল বলো? উচ্চ বিভব, এখানে নিম্ন বিভব। তাহলে বলো আধান কোন দিক থেকে কোন দিকে যাবে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। হতেই পারে এদিকে আধান কম আছে, এদিকে বেশি হতেই পারে, কিন্তু আমাকে দেখতে হবে বিভবটা যেন কম বেশি থাকতে হবে, তবেই কি হবে? আধান ফ্লো হবে। তাহলে এখানকার তাপ ওখানে আধানের সঙ্গে ইকুইভ্যালেন্ট, এখানকার তাপমাত্রা ওখানে বিভবের সঙ্গে ইকুইভ্যালেন্ট। এখানকার যদি আমি জল, ওখানকার আধানের সঙ্গে ইকুইভ্যালেন্ট, এখানে জলের লেভেল ওখানকার বিভবের সঙ্গে ইকুইভ্যালেন্ট। এখানে ছিল উচ্চ লেভেল, এখানে উচ্চ বিভব, এখানে উচ্চ তাপমাত্রা। বুঝলি কি বুঝলে না? এতটা ক্লিয়ার? চলো এবার আমরা বুঝবো যে বিভবের একটা আমরা সংজ্ঞা দেখব, এবং শোনো মন দিয়ে এদিকে, তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে বিভব কিভাবে মাপতে পারি বা বিভব কত হবে সেটা আমরা দেখব। তাই কি বলছি? তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ বিভব, ব্যাপারটা বোঝো। আগে বলছে দেখো, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, তড়িৎ ক্ষেত্র কখন উৎপন্ন হয়? তোমরা বলবে সে কোনো আধান থাকলে। এখানে কোনো একটা আধান আছে, এটা প্লাস কিউ পরিমাণ আধান আছে, এবং সেই আধানটার দরুন বা আধানটার জন্য এইখানে একটা কি হবে? ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এই এরিয়াটাতে কি করে বুঝবো ইলেকট্রিক ফিল্ড আছে না নেই? যদি অন্য একটা আধানকে এখানে নিয়ে আসি, অন্য একটা আধানকে, একটা ইউনিট আধানকে এখানে নিয়ে আসি, তাহলে সেই আধানটা একটা বল অনুভব করবে এই ইলেকট্রিক ফিল্ডের জন্য। তখনই বুঝবো হ্যাঁ এখানে ইলেকট্রিক ফিল্ড আছে। কিন্তু তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে তড়িৎ বিভবের মানটা কত বা কি করে বের করব? কি বলছে? এটার সংজ্ঞা বলছে, খুব ভালো করে বুঝবে। সংজ্ঞা কি বলছে? বলছে একটা একক ধনাত্মক আধানকে, একটা বলছে একক ধনাত্মক আধান মানে পজিটিভ আধান, মান হবে একক মানে ইউনিট পরিমাণ। একটা আধানকে অসীম দূরত্ব থেকে আমি এই রকম ফিল্ডে নিয়ে আসব। খুব মন দিয়ে বোঝো যে এই আধানটা তো অলরেডি আছে এখানে, এই আধানটার জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড অলরেডি আছে, যার দিকটা এই বরাবর। আর আমি এদিক থেকে একটা আধানকে বয়ে নিয়ে আসছি এমনি করে। তাহলে বলো তো এটা কেমন আধান নিয়ে আসছি? একক ধনাত্মক মানে পজিটিভ আধান। আর এ কি আছে? পজিটিভ। তাহলে এই আধানটার জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা এই বরাবর, মানে এই বরাবর একটা বল প্রয়োগ করছে, আর আমি এই আধানটাকে জবরদস্তি দিকে নিয়ে যাচ্ছি। আমাকে কাজ করতে হবে কি হবে না? কাজ করতে হবে, একটা বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে। তো এই অসীম দূরত্ব থেকে এইরকম একটা পয়েন্টে, এইরকম পয়েন্টে আনতে যতখানি কাজ করতে হলো, সেই কাজের যে পরিমাণটা, তার নামই হচ্ছে এই বিন্দুতে তড়িৎ বিভব। বোঝা গেল ব্যাপারটা? তাহলে সংজ্ঞাটা স্পষ্টভাবে বলা যাবে যে তড়িৎ বিভব কাকে বলা হয়। তাহলে বলবে অসীম দূরত্ব থেকে, অসীম মানে কি? ইনফাইনাইট, অনেক দূর থেকে একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দুতে, এটা মনে করো আর দূরত্ব, এটা মনে করো আর দূরত্ব, তাহলে এই মানে আর দূরত্বে আনতে যতটা কাজ সম্পন্ন করতে হচ্ছে তার মান হচ্ছে তড়িৎ বিভব। ঠিক আছে? তাহলে ধরে নাও যে এটা এই আধানটাকে এখানে আনতে মোট কাজ করতে হয়েছে, মনে করো ধরে নাও ভি। কত বলো? ভি কাজ করতে হয়েছে। তাহলে ভিটাই হচ্ছে এখানকার কি? তড়িৎ বিভব। বোঝা গেল? বলো তো যদি এখান থেকে এখানে আনতে যদি ভি কাজ করতে হয়, যদি আমি আরো কাছে নিয়ে যাই, কাজটা আরো বেশি না কম করতে হবে? বেশি করতে হবে, কারণ যত আধানের কাছে যাচ্ছি তত বিকর্ষণ বলটা বেশি ঠেলছে উল্টো দিকে, তা তত বেশি আমাকে কাজ করতে হবে। তো এই যে ভি কাজ করতে হয়েছে কত আধানকে আনতে? একক আধানকে, মানে ইউনিট, একটা এক মানের আধানকে।
যদি এটা কিউ আধানকে আনতাম তার কাজ বেশি না কম করতে হবে? অবশ্যই বেশি করতে হবে। একমাত্র আধান আনছি তো ভি কাজ, যদি কিউ আধান অনেক বেশি আধান নিয়ে আসছি তো বেশি কাজ করতে হবে। তো কত করতে হবে? তাহলে গুণ হয়ে যাবে, তাহলে কিউ ইন্টু ভি। তাহলে এই যে মোট কাজের পরিমাণটা একে লিখে আমরা ডাব্লিউ। ডাব্লিউ মানে ওয়ার্ক বা ওয়ার্ক ডান। তাহলে ডাব্লিউ গুলো কি পেলাম বলো? কিউ ভি। তাহলে কিউটা কি? কোন একটা আধান, ভিটা কি? তড়িৎ বিভব, ডাব্লিউ হচ্ছে কার্য। তাহলে একক ধনাত্মক আধানকে এইরকম একটা পয়েন্টে আনতে যদি কাজ করতে হয় ভি, তাহলে কিউ পরিমাণ আধানকে আনতে কাজ করতে বেশি হবে, কিউ ইন্টু ভি। একে লিখলাম ডাব্লিউ দিয়ে। বুঝা গেল ব্যাপারটা? তাহলে এখান থেকে যদি বলে যে ভি এর রাশিটা কি হবে, তাহলে তাহলে ভি এর রাশি বলতে পারি ডব্লিউ বাই কিউ। ডব্লিউ বাই কিউ। তাহলে এখান থেকে তুমি সিম্পলি ভি এর তুমি একক পেয়ে যাবে, মাত্রা পেয়ে যাবে, সবকিছু পেয়ে যাবে। বলো, তোমার যদি বলে ভি এর একক কি হবে, ভি এর একক কি হবে, ভি এর মাত্রা কি হবে, বলতে পারবে না। তাহলে ভি মানে কি? ডাব্লিউ বাই কিউ। ডাব্লিউ মানে কি? কাজ। কতটা কাজ করতে হয়েছে, কিউ আধানকে আনতে কতটা কাজ করতে হয়েছে, সেটাই তো কাজ। কাজের একক কি? জুল। তাহলে আমি বলতে পারি জুল। আর কিউ মানে কি? আধান মানে কি? কুলম। তাহলে সি ইনভার্স ছিল, নিচে উপরে করলাম ইনভার্স। তাহলে জুল পার কুলম কার একক? ভোল্টের একক। যদি মাত্রা বলি, ভি এর মাত্রা মানে বিভব প্রভেদের মাত্রা, বিভব প্রভেদ বলে বলে ভোল্ট। তো ভি এর যে মাত্রা কি হবে তাহলে বলো? তাহলে তোমরা বলবে স্যার জুলের যে মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। দেখো জুল মানে কি? শক্তি, কাজ একই জিনিস। আর এটা কি বলো? আই টি, যেহেতু আছে কি ইনভার্স, এখানে ইনভার্স দেবো। তাহলে একটু ঠিকঠাক করে লিখলে হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। কি ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে ভি এর মাত্রা পেয়ে গেলাম, ভি এর একক পেয়ে গেলাম। এটা কিসে পেলাম বলো? এটা পেলাম এসআই তে। যদি সিজিএস এ বলো তো জুল কি হয় বলো? আর্গ। এটা কি হবে? স্টেট কুলম। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে আমরা সহজেই কিন্তু তড়িৎ বিভবের কিন্তু একক পেয়ে গেলাম, মাত্রা পেয়ে গেলাম, পেলাম না? আচ্ছা, এবার খুব ভালো করে বোঝো, যদি এবার বলা হয় যে এই ভি যে আছে, এটা মানে যেটা বিভব বলছি আমরা, সেটা কেমন রাশি, স্কেলার নাকি ভেক্টর? তোমরা জানো ভালো করে, ভেক্টর হতে হলে কিন্তু একটা দিক থাকতে হবে, আর যদি দিক না থাকে স্কেলার। দেখো ভি যেহেতু আছে, ভি এর কিন্তু কোনো দিক দেখতে পাচ্ছি না। এই পয়েন্টে বিভবটা কোন দিকে সেটা কিন্তু দিকের প্রয়োজন পড়ছে না, কিন্তু ই এর দিক প্রয়োজন পড়ছে। ভি এর কোনো দিক প্রয়োজন পড়ছে না, তাই ভিটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। আর তাছাড়া তুমি দেখো, ভি মানে ডাব্লিউ বাই কিউ। ডাব্লিউ মানে কাজ, শক্তি, এর কোনো একক নেই। কিউ মানে আধান, এর কোনো একক নেই। তো এদের যখন কোনো একক নাই, তাহলে ভি এর একক কি করে থাকবে? ভি এর কোনো একক নেই। তাহলে ভোল্ট যেটা হচ্ছে তড়িৎ বিভব, এটা কেমন রাশি? স্কেলার রাশি। ব্যাপারটা বোঝা গেল? তাহলে একক পেয়ে গেলাম, মাত্রা পেয়ে গেলাম, এবং কেমন রাশি? এটা একটা স্কেলার কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে হচ্ছে রাশি। ক্লিয়ার আশা করি, না কোনো সমস্যা বুঝতে? একটু বইটা দেখো কোন জায়গাটা পড়ালাম, বুঝতে পারছো কি পারছো না? তাহলে যদি বলা হয় যে তড়িৎ বিভব কাকে বলে, সংজ্ঞাটা বলতে পারবে না? কি বলবে? কোনো একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে আনতে যতটা কাজ করতে হয়, সেই কাজের পরিমাণটার নাম হচ্ছে ওই বিন্দুতে ওই তড়িৎ ক্ষেত্রের বিভব, তাই তো? ঠিক আছে, এটাই। ওকে, এবার এটা শুধু আমরা জানলাম যে এভাবে রাশিটা বেরোচ্ছে। এবার দেখবো সেই মানটা কত হবে। ঠিক আছে, চলো বুঝাই। আচ্ছা, তার আগে একটা কথা বলে দিই, এই যে আমরা তড়িৎ বিভবের কথা বলছি, শোনো মন দিয়ে, তড়িৎ বিভব যে আমরা বলছি, সেই তড়িৎ বিভবের যে আমরা মানটা বের করতে গিয়ে বললাম যে একটা ইউনিট চার্জকে অসীম দূরত্ব থেকে ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা পয়েন্টে আনতে যতটা কাজ সম্পন্ন করতে হয়েছে, সেই কাজের মানটা বা পরিমাণটা কি বলছি, ওই বিন্দুতে তড়িৎ বিভব। তাহলে এই যে আমি কাজটা করলাম, একটা শক্তি ব্যয় করলাম, সেই শক্তিটা যাচ্ছে কোথায়? সেই শক্তিটা সেই আধানের মধ্যে থাকছে জমা হয়ে। যে আধানটাকে আমি বাইরে থেকে নিয়ে আসলাম না,
আধানটাকে আমি বাইরে থেকে ধরে নিয়ে আসলাম, যে কাজটা করতে হলো আমাকে, সেই কাজের যে পরিমাণটা, কাজ মানে শক্তি, সেই শক্তিটা ওই আধানটার মধ্যে সঞ্চিত থাকছে কি হিসেবে? স্থিতি শক্তি হিসাবে। কি বললাম তাহলে? আধানটাকে বাইরে থেকে আনতে যে শক্তিটা ব্যয় করলাম, সেই শক্তিটা জমা থাকছে সেই আধানের ভেতরে স্থিতি শক্তি হিসেবে। বোঝা গেল? আচ্ছা, এ প্রসঙ্গে একটা কথা ইম্পর্টেন্ট, যে স্যার তড়িৎ বিভবে যে আমরা শক্তিটা ব্যয় করলাম, সেই শক্তি যেটা জমা হলো ওর মধ্যে কি হিসেবে বললাম? স্থিতি শক্তি হিসেবে। সেখানে এই তড়িৎ বিভবটা কিন্তু হয়ে যাবে একটা কনজারভেটিভ, কি বলবো আমরা, মানে কনজারভেটিভ কি বলবো, রাশি বলতে পারি। মানে ব্যাপারটা হচ্ছে তড়িৎ বিভব রাশিটা হচ্ছে একটা কনজারভেটিভ, মানে হচ্ছে সংরক্ষী বলা যায়, সংরক্ষী বল। কেন স্যার? শোনো মন দিয়ে, ব্যাপারটা বোঝো। দেখো, এই যে বললাম যে ধরে নাও এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, তো আমি যদি, আচ্ছা এটা আগে বলে নি ব্যাপারটা, এটা বলার আগে এটা আগে বলতে হবে যে বিভব প্রভেদ কি জিনিস, এটা আগে বলি, তারপর এটা বুঝতে বুঝতে অসুবিধা হবে। দেখো, বিভব প্রভেদ কি জিনিস? এতক্ষণ তো বিভব বুঝছি, বিভব তো বুঝলাম, বিভব প্রভেদ কি জিনিস? দেখো, প্রভেদ কথার মানে হচ্ছে পার্থক্য, আর এটা তো বিভব মানে ভোল্ট, স্যার তার মানে ভোল্টেজের পার্থক্য বা পোটেনশিয়ালের পার্থক্য, পার্থক্য মানে কম বেশি। কিভাবে? এই যে বললাম এটা একটা ধরে নাও ধনাত্মক কিউ আধান, এই আধানটার জন্য এই পয়েন্টে একটা আমি ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি, এইখানটাতে আমি অসীম দূরত্ব থেকে একটা আধানকে এখানে আনলাম, তো আমাকে কাজ একটা করতে হয়েছে মনে করো, তো যে কাজটা করতে হয়েছে তার নাম মনে করো V2, মনে করো V2 বা V1 বলছি, সমস্যা নাই, V1 কাজ করতে হয়েছে, তাহলে V1টা কি? ওখানকার তড়িৎ বিভব। এবার অন্য একটা অসীম ধনাত্মক আধানকে এখানে এই পয়েন্টে আনতে কাজ করতে হয়েছে আমাকে V2 কাজ করতে হয়েছে। কোন কাজের পরিমাণটা বেশি, V2 না V1? V2 কাজটা বেশি, কেন এটা এই আধানটা বেশি কাছে আছে, তাহলে এইখানে ভোল্টেজটা বেশি না কম? বেশি, এখানে ভোল্টেজটা কম, তাহলে নিশ্চয়ই V2 গ্রেটার দেন V1 হবে। তাই এর পার্থক্য কত? V2 মাইনাস V1। এটা কি বলা হচ্ছে? বিভব পার্থক্য, মানে এখানকার ভোল্টেজ আর এখানকার ভোল্টেজের গ্যাপটা কতখানি, এটাই পার্থক্য। কারণ তুমি অসীম থেকে এখানে আনলে অল্প কাজ, অসীম থেকে আরো কাছে আনলে বেশি কাজ, তো বেশি কাজ থেকে কম কাজ বাদ দিলে সেটাই কি বলো? বিভব প্রভেদ বা বিভব পার্থক্য। বোঝা গেল ব্যাপারটা? ওকে, এবার ওইটা আলোচনায় আসি, যে সেটা হচ্ছে তোমার সংরক্ষী কেন বা কনজারভেটিভ কেন, বা আমরা যেটা বলছি তড়িৎ বলটা কেন সংরক্ষী। সংরক্ষী কথার অর্থ কনজারভেটিভ। শোনো মন দিয়ে, তোমরা এটা হয়তো অনেকেই জানো, অনেকে জানো না। কনজারভেটিভ কথা এসছে কনজারভেশন থেকে, সংরক্ষণ মানে যেখানে কোনো, এই যে তড়িৎ বলের মানটা বা যে কোনো বল যদি সেই পথের ওপর নির্ভর না করে, কি বললাম? আমি ধরে বলছি এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, ঠিক আছে, বিন্দুটাকে এখান থেকে এখানে আনতে আমার কাজ করতে হয়েছে মনে করো V1 কাজ করতে হয়েছে, কাজ করতে হবে নিশ্চয়ই, যেমন দেখলে ওখানে তো একটা আধানকে, এটা কিন্তু তড়িৎ ক্ষেত্রের মধ্যে বলছি আমি, হ্যাঁ, এখানে তড়িৎ ক্ষেত্র, এখানে কি আধানটা আছে, এই আধানের জন্য এটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে এখানে, এখানে আমি এই আধানটাকে এখানে আনলাম, তো কাজ করতে হয়েছে। বলতো এই আধানটার জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে? এই দিকে, আর এটা ধনাত্মক আধানটা আমি নিয়ে যাচ্ছি ওই দিকে, তো কাজ বেশি না কম করতে হবে? মানে ধনাত্মক কাজ করতে হবে, কেউ আমাকে ঠেলছে আর আমি কাজ করছি, এখানে আমার ঘাম ঝরবে কি ঝরবে না? তো এটা হচ্ছে ধনাত্মক কাজ। আর আমাকে কেউ ওদিকে এদিকে ঠেলছে, আমি এদিকে যাচ্ছি, কাজ করতে হচ্ছে আমাকে, হাত পা ছেড়ে দিলে চলে যাবো আমি। তার মানে এই কাজটা কেমন? ধনাত্মক কাজ। আর এই যদি এটা আবার এদিকে নিয়ে আসি, তো কাজটা ধনাত্মক ঋণাত্মক হবে? ঋণাত্মক, এটা তাহলে মাইনাস V1। তো আমি বলেছি যেই জায়গাটা যাচ্ছে সেই কাজের পরিমাণটা
আর যে জায়গাটা আসছে সেম জায়গা না অন্য জায়গা? সেম জায়গা, তো কাজের পরিমাণ সেম হওয়া উচিত। ঠিক আছে, তা আলটিমেটলি কত পেলাম? প্লাস V1 মাইনাস V1 কত? 0 পেলাম না? তাহলে কোনো একটা আধানকে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে অন্য কোনো একটা পয়েন্টে নিয়ে গেলে বিকর্ষণ বলের বিরুদ্ধে যে কাজ করতে হলো, ওর মধ্যে ওটা জমা হয়ে গেল। আবার যখন সেটা তুমি আবার ফিরে আসলে, আবার কি হলো? মাইনাস হয়ে গেল। তো আলটিমেটলি ওখানে শক্তি কত? 0। তাহলে আগের অবস্থায় ফিরে আসলো। এই জন্য এটাকে বলছি আমরা কনজারভেটিভ ফোর্স। তো স্যার এখানে তো বুঝলাম যে হ্যাঁ, পথটা সমান ছিল বলে ঠিক আছে। যদি পথটা কম বেশি হয়ে যায়, যদি এমন হয় যাওয়ার সময় নিয়ে গেলাম স্যার এইভাবে, এবার এইভাবে নিয়ে গেলাম যাওয়ার সময়, আর আসার সময় নিয়ে আসলাম এইভাবে, তাহলে তোমার মতে কি হওয়া উচিত? যে স্যার এই বরাবর গেলাম, তাহলে শক্তিটা স্যার মনে করেন স্যার V1 বেশি, আর এটা এটা ধরো 10 মনে করো, এটা মনে করো স্যার +10 কাজ করলাম, ধনাত্মক কাজ, বিকর্ষণ বলের বিরুদ্ধে অনেকখানি পথ নিয়ে গেছি, আর আসার সময় চলে এসেছি স্ট্রেট, এখানে স্যার -5 কাজ হলো। তাহলে এই আধানটার মধ্যে এক্সট্রা কাজ, তাহলে কি এক্সট্রা শক্তি বেঁচে গেল? কত বাঁচলো? 5। যদি আমি আরেকবার করে নিয়ে আসি, ফের 5 বাঁচলো। তাই এরকম এই আধানটার মধ্যে ক্রমাগত শক্তি মানে বাড়বে কি বাড়বে না? সঞ্চিত হবে। কিন্তু শক্তির যে নিত্যতা সূত্র তা তো বলছে না। ও কি বলছে? শক্তির যে পরিমাণটা অলওয়েজ কি থাকবে? ফিক্স থাকবে। কিন্তু দেখছি এখানে আমরা নিয়ে যাচ্ছি, আনছি, শক্তি বাড়ছে। কখনো সম্ভব? সম্ভব নয়। যখন নিয়ে যাব আবার আনবো, কাজ হবে 0। সেক্ষেত্রে কিন্তু এটা নিত্যতা সূত্র কি করছে বলো? ফলো করছে না। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই তড়িৎ বলটা পথের উপর নির্ভরশীল নয়। তুমি যেই পথে নিয়ে যাও না কেন, পথের উপর কোনো রকম নির্ভর করে না। ডিপেন্ড করে যে তুমি যে পথে নিয়ে যাও না কেন, সেই অবস্থায় আবার ফিরে আসলে মোট কাজের পরিমাণ 0। পথ যাই হোক না কেন, সেক্ষেত্রে তাহলে বলতে পারি তড়িৎ বল পথের উপর নির্ভর করে না। যে সমস্ত বলগুলো পথের উপর নির্ভর করে না, তারা সবাই হচ্ছে সংরক্ষী বল। তাহলে তড়িৎ বল কেমন বল? সংরক্ষী বল। এই যে বলছি গ্র্যাভিটেশনাল ফোর্স, এটাও কিন্তু একটা সংরক্ষী বল। বুঝে গেলে? ঠিক আছে, নেক্সট বুঝো। এবারে যেটা বুঝবো সেটা হচ্ছে পৃথিবীর বিভব। এটা খুব ভালো করে বুঝবে। পৃথিবীর বিভব, তাহলে পৃথিবী একটা তাহলে কি আছে? পোটেনশিয়াল আছে। শোনো মন দিয়ে, ধরে নাও তুমি সাগর থেকে বা সমুদ্র থেকে 1 বালতি জল তুলে নিয়েছো, তো সেই সাগর থেকে জল কি কমে যাবে? মোটেও কমবে না। কারণ সাগর এতটা পর্যন্ত বিস্তৃত যে সেখান থেকে 1 বালতি জল তুললেও তার কোনো যায় আসে না। কিংবা বাহির থেকে এক্সট্রা 1 বালতি জল যদি তুমি সমুদ্রে দিয়ে দাও, তবুও তার কোনো যায় আসে না। তাহলে এখানে তাহলে আমরা বলতে পারি যে সমুদ্রের যে জলের যে মোট পরিমাণ সেটা অসীম আছে। অসীম আছে। সেক্ষেত্রে তাহলে আমরা সমুদ্রের যে জলের যে উচ্চতা, এটা কি বাড়বে কমবে না ফিক্স আছে? ফিক্স আছে। কেন? এই লেভেলটা আমরা বাইরে থেকে জল দিলে যেমন বাড়ে না, তুলে নিলেও কিন্তু কমে না। তাহলে যখন আমরা কোনো কিছুর উচ্চতা নির্ণয় করি, ভূগোলে হোক বা বিজ্ঞানে হোক, আমরা বারবার কথাটা মেনশন করি সমুদ্র তল থেকে। বলি কি বলি না? যে সমুদ্র তল থেকে এত সেমি উচ্চতা, 76 সেমি উচ্চ পাদস্তম্ভের চাপ, বলি কি বলি না? তার মানে যখনই আমরা উচ্চতার কথা বলি, কাকে আমরা ধরে নিচ্ছি বেসিক জায়গা? সমুদ্রের তল। কেন? এটা নড়বড় হবে না, এটা ফিক্স আছে। তাহলে এর উপর থেকে শুরু করি আমরা উচ্চতা, তাহলে এটাকে মনে করি 0 লেভেল। এরপরে 1 2 করে গুনতে শুরু করি। তো একই রকম ভাবে পৃথিবী যে আছে, এর এর যে বিভব, এখানে তুমি যদি বাইরে থেকে এক্সট্রা কোনো বিভব দিয়ে দাও, তাতেও তার বাড়বে না। তুলে নাও, তবুও তার কমবে না। পৃথিবীর বিভবটা কি বলো? অলওয়েজ ফিক্স। কত? 0। তাহলে এটা মনে করো পৃথিবীর বিভব কত? 0। এখান থেকে তুমি যদি একে আধান দিয়ে দাও বা নিয়ে নাও, তবুও এখান থেকে কোনো রকম বিভবের মান বাড়বেও না, কমবেও না। তাহলে পৃথিবীর বিভব কত? 0। বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে কোনো একটা ধরে নাও আহিত বস্তু আছে মনে করো, এটা একটা আহিত বস্তু আছে, চার্জ আছে মনে করো, একে আমি দিলাম কানেক্টেড করে কার সঙ্গে? পৃথিবীর সঙ্গে, মাটির সঙ্গে আর্থ করে দিলাম, গ্রাউন্ড করে দিলাম। তাহলে সমস্ত চার্জ এখানে কি নেমে যাবে? তাহলে সমস্ত চার্জ যদি নেমে যায়, এটা আধান বিভব 0 মানে এর বিভব কোথায় যাবে? 0 হয়ে যাবে।
বুঝলে কি বুঝলে না? তোমরা দেখবে বাড়িতে বা যখন ওয়্যারিং করা হয়, একটা দেখবে সবুজ তার দিয়ে বাড়িতে আর্থিং করা হয়। সেই আর্থিং তারটা দেখবে বাড়ির বাইরে অনেকটা গর্ত করে একটা শিকল পুঁতে ওখানে কিন্তু জুড়ে দেওয়া হয় তারটাকে। কেন? কোনো কারণে যদি বাড়িতে অতিরিক্ত কারেন্ট চলে আসে বা অতিরিক্ত ভোল্টেজের ব্যাপার আসে, তখন সেই অতিরিক্ত কারেন্টটা কি হবে, সেই তার দিয়ে একদম মাটির নিচে চলে যাবে। কেন? মাটি মানে কি অফুরন্ত ব্যাপার, পৃথিবীর কথা বলছে আর্থিং। তো ওখানে কি হবে, সমস্ত ওর যে বিভবটা মাটিতে গিয়ে শূন্য হয়ে যাবে। এই জন্য আমরা আর্থিং করি। তো এখানেও সেম, তাহলে কি এটাকে আর্থিং বা গ্রাউন্ডেড বলা হয়। বুঝতে পারছো ব্যাপারটা না পারোনি? তাহলে যদি কোনো একটা পয়েন্টের বিভব বলি 40 ভোল্ট, তো কার সাপেক্ষে বলছি? পৃথিবীর সাপেক্ষে। পৃথিবী কত? শূন্য। এ কত? 40। বুঝতে পেরেছো? তাহলে বলো তো পৃথিবীর সঙ্গে এই ধরো এটা বললাম, এটা একটা পয়েন্ট 40 ভোল্ট, পৃথিবী কত? শূন্য। তাহলে পৃথিবীর সাপেক্ষে এর ভোল্টেজের পার্থক্য কতখানি? 40 ভোল্ট। কারণ 40 থেকে শূন্য গেলে 40ই থাকে। বুঝছো কি বুঝছো না? একই রকম ভাবে এই যে আমাদের এখানে কারেন্টটা আছে, কত আছে ভোল্ট বিভব? তোমরা বলবে 220 ভোল্ট। আর পৃথিবী কত আছে? শূন্য। কত পার্থক্য? 220। বুঝছো ব্যাপারটা? তাহলে আশা করি বোঝা গেছে পৃথিবীর বিভব কি জিনিস। এবার প্রশ্ন হচ্ছে, স্যার যে কোনো বস্তুকে, এরকম একটা বস্তু আছে যে কোনো পজিটিভ আধানে আহিত আছে, একে যদি পৃথিবীর সঙ্গে আমি কি করে দিলাম, জুড়ে দিলাম, তাহলে কত হবে বিভব বলো? শূন্য। কিন্তু সমস্ত আধান যেখানে যাবে এটা কিন্তু গ্যারান্টি নাই আমার। কেন স্যার? কারণ তোমরা একটু খেয়াল করো যে যখন আমরা আবেশ পড়ছিলাম, আবেশ, তো ওখানে ছিল একটা আবেশী আধান আর একটা ছিল আবিষ্ট আধান। আবেশ কি ছিল? যে আধানের জন্য সেই পরিবাহীতে কি হচ্ছিল, অন্য আধান সৃষ্টি হচ্ছিল, যেটা সৃষ্টি হচ্ছে তার নাম আবিষ্ট আধান, যার জন্য সৃষ্টি হচ্ছে তার নাম আবেশী আধান। তো আবেশী আধানের কাছাকাছি যে আধান থাকতো তার নাম কি ছিল? বদ্ধ আধান। আর দূরে হচ্ছিল মুক্ত আধান। তো এবার আমি ওই পরিবাহীটাকে যদি আমি পৃথিবীর সঙ্গে জুড়ে দিই, কোন আধানটি মাটিতে যাবে? মুক্ত আধানগুলো মাটিতে যাবে, আর বদ্ধগুলো থেকে যাবে। তবুও কিন্তু ওর বিভব শূন্য। তাহলে বিভব শূন্য হওয়া মানেই যে আধান নেই, এটা কখনো ভেবো না। বিভব শূন্য হয়েছে, হতে পারে যে বদ্ধ আধানটি এখন ওখানে আছেই, মুক্ত আধানগুলো নাই। বোঝা গেল ব্যাপারটা? দেখো এবার পড়াবো বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুতে বিভব। ঠিক আছে? হ্যাঁ, এটা বললাম তো, এখনই বললাম। যাইনি বোঝা? কিছু বোঝা? শোনো মন্দির, তুমি বুঝতে পারছো পড়াগুলো না বুঝতে পারছো না? মোটামুটি ভালো করে বুঝো। হ্যাঁ দেখো, খুব কঠিন না, একটু বুঝলে পরে ইজি লেগে যাবে। ঠিক আছে? দেখো, শোনো বললাম, দেখো শোনো মন্দির, বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুতে বিভব, তাই তো? হ্যাঁ, ব্যাপারটা বোঝো ভালো করে। আমি যে কথাগুলো বলছি না, প্রত্যেকটা কথা মানে কোনো না কোনো প্রসঙ্গে বলছি, কি বলছি সেটা মন দিয়ে বোঝো। আর না বুঝলে প্রশ্ন করো, তাহলে তো বুঝতে পারবে। দেখো, আমি বলছি মানেই যে ঠিক এটা তো না। আবার আমি বলছি মানে কি, তোমাকে আবার দেখতে ভেরিফাই করে কথা ঠিক না ভুল বলছি আমি, তাই তো? মনে মনে মিলে দেখতে হবে ঠিক কথাটা না ভুল কথাটা হচ্ছে। শোনো, বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্রে, তাহলে একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে কার জন্য? বিন্দু আধানের জন্য। ওই রকম একটা তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দু নেব এবং সেই বিন্দুতে বিভবের মানটা আমরা বের করব। ঠিক আছে? চলো তাহলে এখানে ছবিটা আগে বোঝাই। এটা একটা মনে করো প্লাস কিউ আধান, এই যে কোন বিন্দু আধান। তাহলে বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্রে, তাহলে এখানে কি হচ্ছে একটা বলো, ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি কি পাচ্ছি না? ওইদিকে এই প্লাস আধানের, এটা যদি পজিটিভ আধান, পজিটিভ আধান থেকে সবসময় বাইরের দিকে হবে। যদি এখানে নিত ওইদিকে হবে, এখানে নিলে এদিকে, এখানে নিলে এইদিকে। আমি এখানে নিচ্ছি ওইদিকে। ঠিক? তাহলে এবার কি বলবো, বিভব বের করব। কোন পয়েন্টে? এই পয়েন্টে। এই পয়েন্টটা মনে করো এখান থেকে আর একক দূরে আছে।
তাহলে আমি বলছি কোন একটা বিন্দু আধান থেকে আর একক দূরে এই পি বিন্দুতে আমি বের করব তড়িৎ বিভবের মান। ঠিক আছে, এবার আমি কি করছি, তাহলে বলো, আগে বলো যে বিভবের সংজ্ঞা কি, কাকে বলে বিভব? তা কি জানলাম, একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে এই রকম পয়েন্টে আনতে যতখানি কাজ করতে হয়েছে তার মানেই কি বিভব। তাহলে কাজ করতে হবে আমাকে, তাহলে এখন বলো কাজের ফর্মুলা কি? যদি কাজ করতে হয়, কাজ, তো কাজের কাজ মানে কি, কার্য একই জিনিস, তো কার্যই লিখি কথাটা। কার্য মানে হচ্ছে বল ইন্টু সরণ, ও বলছে বল ইন্টু সরণ, তাই তো নাকি? খুব মন দিয়ে বোঝো, ঠিক বলছে, দেখো লাইনটা কত সুন্দর আগাচ্ছে, দেখো একক ধনাত্মক আধানকে অসীম থেকে এখানে আনতে যে কাজ করতে হয়েছে সেই কার্যের মানটাই হচ্ছে বিভব, এটা তাহলে ভি, তাই তো? তাহলে যদি সেই ভিটা আমি বের করতে চাই, এই কার্যের ফর্মুলা বল ইন্টু সরণ। তো বল কে দিচ্ছে এখানে, এই যে ইটা ওদিকে বল ঠেলছে, আর সরণ কার হচ্ছে, একটা আধানের। তো আধানটার যে সরণ হচ্ছে, সরণটা কোন দিক থেকে কোন দিকে হচ্ছে, অসীম থেকে এই দিকে, ই এর বিপরীত দিকে। আচ্ছা এবার স্যার তাহলে সরণটা স্যার কতখানি মান, তাহলে তুমি তো বলবে অসীম থেকে নিচ্ছি, তো এখানে তো আমরা একটা কাজ করছি, অসীম বলে তো এরকম মান নেওয়া সম্ভব নয়, আমরা এক কাজ করছি, এখান থেকে সামান্য একটু দূর নিচ্ছে, এটা দূরত্ব মনে করো, এটা ডিস্টেন্স মনে করো ডি আর, মানে এখান থেকে এটা ডিস্টেন্স কত বলো আর, আর এখান থেকে সামান্য এই যে ডিস্টেন্সটা আছে এটার নাম কি বলো ডি আর। তাহলে এই ডিস্টেন্সটা বেশি না কম, অনেক কম, তাহলে এই পয়েন্টে যে পাবো বিভবের মান, আর এই পয়েন্টে প্রায় সমান পেয়ে যাব। আমি তো প্রথমেই বলছি এই গ্যাপটা খুব সামান্য গ্যাপ, যদি গ্যাপ সামান্য হয় তাহলে এখানে যে পাবো বিভবের মান এখানে কিন্তু প্রায় সমান, ঠিক? তাহলে আমরা তাহলে বলতে পারি এই আধানটাকে, শোনো মন দিয়ে, আধানটাকে এইরকম পয়েন্ট থেকে, শোনো এদিকে তাকাও, কোন একটা আধানকে এখান থেকে যদি আমি এইটুকু যদি সরণ ঘটাই, তবে কাজ করতে হবে, সেই কাজের যে মানটা, সেই কাজের যে মানটা, তাহলে কি পাবো আমরা, তাহলে পাবো ওটা কি একটা ভোল্ট, তাহলে কিন্তু সেটা কি খুব সামান্য ভোল্ট, ঠিক আছে, সেই সামান্য ভোল্টের মানটা যদি আমি বের করতে চাই আগে, তো ওটা তাহলে কি, এটা তাহলে ভি না লিখে আমি লিখতে পারি ডিভি, ডিভি মানে কি অল্প ভোল্ট, তাহলে অল্প কাজ। আরে বাবা অসীম থেকে নিয়ে আসতে যে কাজ আর এটুকু আনতে কাজ সমান না, মানে অল্প কাজ হবে, এখানে অল্প কাজ হবে নিশ্চয়ই। তাহলে ডিভির যে মানটা হবে, বল কতখানি বলো তাহলে ই, আর কতটা সরণ ডি আর। কিন্তু এই যে সরণটা, দেখো বল কাজ করছে ওই দিকে আর সরণ হচ্ছে এই বরাবর উল্টো দিকে, তার সামনে আসবে একটা কি মাইনাস, এই মাইনাসটার উদ্দেশ্য হচ্ছে বলের দিক আর সরণের দিক পরস্পর বিপরীত দিক, যে কোনো জিনিসকে, এটা একটা বস্তু, আমি কে বল এদিকে প্রয়োগ করছি তো ওদিকে সরলো, এটা হচ্ছে পজিটিভ, কিন্তু এদিকে বল প্রয়োগ করছে এদিকে আসছে, তো এটা নেগেটিভ, মাইনাস, ঠিক আছে? তাহলে এই যে পেলাম ডি ভি এর যে মানটা পেয়ে গেলাম ই ডি আর, ঠিক? এবার তোমরা আমাকে বলো ই কি তুমি জানো? ও হ্যাঁ মাইনাস, এই যে ঠিক আছে, সরি, এই মাইনাসটা দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। হ্যাঁ, ই এর মান কি তুমি জানো? জানো না, কিন্তু ই তুমি বের করতে জানো। ই এর কিছুটা ফর্মুলা, তোমরা বলবে ই মানে কি স্যার 1/4πε0, বা ইপসাইলন যদি শূন্য মতন না হয়, কিউ বাই আর স্কোয়ার, কি বলো ই ইকুয়াল টু কি ছিল 1/4πε কিউ বাই আর স্কোয়ার। তাহলে এখানে যদি মানগুলো আমি বসাই, তাহলে তোমরা বলতে পারবে -1/4πε কিউ বাই আর স্কোয়ার, আরটা কি আছে ডিআর, এটা কি শুধুমাত্র ডিভি, ঠিক না বে ঠিক? যদি এবার বলি স্যার এটা এটুকু কার্য করতে হচ্ছে আমাকে, এই কাজের পরিমাণটা শুধু এখান থেকে এতটুকু আনতে, যদি অসীম থেকে নিয়ে আসি স্যার তো কাজ বেশি না কম করতে হবে, বেশি করতে হবে, তাহলে আমাকে কি করতে হবে, এইরকম সমস্ত কাজগুলো কি করতে হবে, যোগ করতে হবে না,
এরকম এখানে একটা কাজ, এখানে একটা কাজ, এখানে একটা কাজ, এখানে একটা কাজ, কতগুলো এরকম অসীম পর্যন্ত। কারণ অসীম থেকে নিয়ে এসে যেহেতু, তাহলে সম্পূর্ণ কাজটি যেহেতু সমান অনেকগুলো আছে, এরকম ইনফিনিটি আছে না, সববার যোগ করা তো অসম্ভব। তাহলে আমরা কি করবো, ইন্টিগ্রেশন করব। কি করব, ইন্টিগ্রেশন করে দিলে আমরা কি মানটা তাহলে পেয়ে যাবো না। আমরা ইন্টিগ্রেশনটা করব, শুরু কর থেকে বলো, শুরু হবে একদম ইনফিনিটি থেকে শুরু হবে, আর থামবো কোথায় এসে, আরে এই যে এটা আর ডিস্টেন্স না, এদিকে কোথায় আছে ইনফিনিটি, শুরু করছি কোথায়, ইনফিনিটি থেকে, আর থামবো কোথায়, আরে। তাহলে এই ডি তখন কিন্তু আমরা বলতে পারি এটা হয়ে যাবে পুরোটা কি ভি হয়ে যাবে না। তাহলে ভি এর যে মানটা হয়ে যাবে, এটা তাহলে ইনফিনিটি থেকে শুরু করব, আরে গিয়ে থামবো, আর এটা কি 1/4 পাই এপসাইলন কিউ বাই আর স্কোয়ার ডিআর। কথা বুঝলে কি বুঝলে না। এবার তোমরা বলবে স্যার এটা কোন চিহ্ন, এটার নাম হচ্ছে ইন্টিগ্রেশন। তোমরা ক্লাস 12 এটা শিখবে, না শিখে নিয়েছো? আচ্ছা, এটা এটা ম্যাথের সেট শেখাবে, এটা আমি শেখাবো না, এটা এখন বুঝো। দেখো এবার যদি এটা ইন্টিগ্রেশন করা হয়, তাহলে ভি এর যে ভ্যালুটা পাবো, দেখো মাইনাস, দেখো এখানে আমরা কিন্তু রেসপেক্ট টু আর, আর এর সাপেক্ষে আমরা কি করছি বলো, ইন্টিগ্রেশন করছি। তাহলে এখানে আর আছে, এই আর ছাড়া বাকি যেগুলো 4 পাই এপসাইলন কিউ সব কি ধ্রুবক রাশি, সব বাইরে বেরিয়ে যাবে। তাহলে মাইনাস আছে প্রথমে, বলো ইন্টিগ্রেশন ইনফিনিটি থেকে কত বলো, আর অবধি, সরি এটাকে লিখে নি বাইরে রাখি, সবগুলো বের করে দিই, কিউ বাই 4 পাই এপসাইলন ইনফিনিটি থেকে আর অবধি ইন্টিগ্রেশন ডিআর বাই আর স্কোয়ার। ঠিক। আচ্ছা এই আর স্কোয়ার নিচে না লিখে যদি উপরে তুলে দিই, তাহলে কত বলো, এটা হয়ে যাবে তাহলে আর টু দি পাওয়ার -2 ডিআর, তাই তো। দেখো মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন, এটা যদি করা হয় ইন্টিগ্রেশন, দেখো ফর্মুলা কি বলতো, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এম ডিএক্স, এর মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এম প্লাস 1 বাই এম প্লাস 1। ঠিক আছে, তাহলে এখানে বলো তো, তাহলে তোমরা বলবে এখানে কত, তাহলে বলো আর টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই কত, -2 প্লাস 1। দেখো এই যে হ্যাঁ ডেটটা উঠে যাবে, ডেটটা উঠে গেছে এখানে। আর এইখানে যেহেতু আছে কত, ইনফিনিটি থেকে আর অব্দি, তাই এটাকে ব্র্যাকেট দিয়ে তোমরা এখানে লিখবে ইনফিনিটি থেকে আর অব্দি। ঠিক। এবার দেখো মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন, এবার এখানে মানগুলো বসাও, প্রথমে আগে আর বসাবে, ঠিক আছে, ওখান থেকে আবার বসাবো কত, ইনফিনিটি। তো এটা এক কাজ করো, আগে এটা ঠিক করে লিখে নাও, নাহলে দেখো এটা কত হবে, তাহলে বলো তো, এটা হয়ে যাবে -2 প্লাস 1 মানে কত, -1। এই -1টা যদি বাইরে যায়, তো এখানে প্লাস হবে, তাহলে এটাকে প্লাস করে দিলাম, বুঝলে ব্যাপারটা। আর এটা কত আছে, 1/r, এটা বুঝতে পারলে। আর এর পর কত আছে এখানে, -2 প্লাস 1, তো চিহ্ন আলাদা আছে না, তাহলে কি হবে, বিয়োগ হয়ে যাবে, 2 থেকে 1 গেলে 1 হলো, এবং তার চিহ্ন কি হবে, -1। আর আর এর পর -1 মানে কত, 1/r, 1/r, ঠিক আছে না। নেক্সট দেখো, দেখো তাহলে কিউ বাই 4 পাই এপসাইলন, তাহলে 1 বাই কত আর, মাইনাস কত 1 বাই ইনফিনিটি, মানগুলো পুট করলাম, এটাকে বলে নির্দিষ্ট সমাকল। তো এটা কিন্তু বাইরে টেনে দিচ্ছে, বাইরে ওই -1 প্লাস 1 হয়ে গেলো না, ওটা কেটে দিচ্ছে আবার যে, ঠিক আছে না। এবার বলো 1 বাই, এদিকে তাকাও, বলো 1 বাই ইনফিনিটি এর ভ্যালু কত, 0। 1 কে ভাগ করবো ইনফিনিটি দিয়ে, কত হবে, 0। যদি এটা 0 হয়ে যায়, তাহলে বলা যাবে যে কিউ বাই 4 পাই এপসাইলন 1/r, এটাই কি ভি এর মান না। তো এটাই তো ফর্মুলা পেয়ে গেলাম, যে বিভবের মান ভি ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন কিউ বাই আর। বা এটাকে ভালো করে লিখলে পরে এমনি হয়, ভি ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন কিউ বাই আর। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট ফর্মুলা। দেখো বইটা বুঝলে কি বুঝলে না। এবার তোমরা একটু খেয়াল করো তো, যখন আমরা ই এর ফর্মুলা পেয়েছিলাম, কি পেয়েছিলাম, 1/4 পাই এপসাইলন কিউ বাই আর স্কোয়ার, আর এখন ভি পেলাম, দেখো 1/4 পাই এপসাইলন কিউ বাই আর। দেখো ই এর যে ফর্মুলা পেয়েছিলাম, কি পেয়েছিলাম, 1/4 পাই এপসাইলন কিউ বাই আর স্কোয়ার,
আর এখন যেটা পেলাম ভি এর ফর্মুলা 1/4πε Q/r। তাহলে খেয়াল রাখতে হবে এখানে স্কোয়ার থাকবে, স্কোয়ার থাকবে না, শুধু আর থাকবে। এতটুকু যদি মাথায় ঢুকে নিতে পারো তাহলে দেখবে ম্যাথটা আরো ইজি হয়ে যাবে। তাহলে কি পেলাম, ই এর যে ফর্মুলা পেলাম কোনো একটা জায়গায় 1/4πε Q/r², আর ভি হচ্ছে 1/4πε Q/r। ঠিক, এবার দেখো এই দুটোকে নিয়ে আমি একটু খেলবো। হ্যাঁ, দেখো কিরকম ব্যাপারটা, খুব ভালো করে বোঝো, শোনো। এই যে ই ইকুয়াল টু 1/4πε Q/r² আছে, একে যদি আমি আর দিয়ে গুণ করে দিই, মানে ইটাকে যদি আমি আর দিয়ে গুণ করে দিলাম, তাহলে এখানেও আর গুণ করা, তাহলে আর আর নিচে r², তাহলে এখানে একটা থাকবে পড়ে, তাহলে এটা কি, এটা পেয়ে যাচ্ছে আমার না? তো এটার মানে কি তাহলে ভি, তাহলে ভি কল কি পেয়ে গেলাম, ইয়ার। কথা বুঝলে? এইটা দিয়ে এখন আমরা অ্যাপ্লিকেশন করব। আবার তার থেকে বড় কথা হচ্ছে যে আমরা যদি এখানে বলতেই পারি যে, শোনো মন দিয়ে, ই যদি বলি ই, তাহলে ই এর ইকুয়াল লেখা যাবে কি v/r। দেখো ভালো করে, ই মানে কি v/r। কেন? ভি মানে কি ই আর যেহেতু আছে, মানে ওখান থেকে আমরা পাচ্ছি কিন্তু আলটিমেটলি। এবার শোনো, কিন্তু এটা সব থেকে বেস্ট মান দাঁড়াবে ডিভি ডিআর, সামনে একটা মাইনাস থাকবে, ই ইকুয়াল টু মাইনাস ডিভি ডিআর। কেন? এটা আমরা একটু পরেই বুঝতে পারবো যখন আমরা একটু আরো ভেতরে প্রবেশ করব। ঠিক আছে, দেখো বলি এবারে, খুব মন দিয়ে বুঝো। ঠিক আছে, দেখো লেখা আছে, দেখো দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কত বের করব। তো ধরে নাও এটা একটা প্লাস কিউ আধান, এই কিউ আধানের জন্য এরকম একটা পয়েন্টে একটা ভোল্ট আছে, তাহলে মানে আছে একটা বিভব কত, মনে করো V1। এরকম একটা পয়েন্ট এখানে কত আছে বলো, V2। বলো V1 বেশি না V2 বেশি? V1 বেশি। কেন? এটা বেশি কাছে আছে না, কারণ অসীম থেকে এখানে আনতে যে কাজ করতে হবে, এখানে আনতে বেশি কাজ করতে হবে। তা কত পার্থক্য, V1 মাইনাস V2, এটা আমাকে বের করতে হবে। প্রভেদ মানে কি, পার্থক্য, তো এটা আমাকে বের করতে হবে। এখন গল্প হচ্ছে, এটা ডিস্টেন্স মনে করো ধরে নাও R1, আর এটার ডিস্টেন্স মনে করো R2। ঠিক আছে, তাহলে এই পয়েন্টে যদি V1 বের করি, ফর্মুলা কি 1/4πε Q/r। দেখো 1/4πε Q/ এটাতে কিউ নাকি, আর কত বলো, R1। এই পয়েন্টে পেয়ে গেলাম না এটা। যদি V2 বের করি তাহলে কি বলো ফর্মুলা, এই যে ফর্মুলা, এই যে ভি এর তো বললাম 1/4πε Q/r, একটু আগে বের করলাম না, ওখান থেকেই বলছি 1/4πε Q/r2 স্কয়ার। কেন R2? এটা R2 ডিস্টেন্স। বলো V1 বেশি না V2 বেশি? এটা বেশি, এটা কম। তাহলে যদি পার্থক্য বলি, ভি যদি পার্থক্য হয় তাহলে V1 মাইনাস V2, তাহলে 1/4πε Q/r1 মাইনাস 1/4πε Q/r2। কমন কে আছে, Q/4πε, তো 1/r1 মাইনাস 1/r2। পেলাম না পার্থক্য? এটা হচ্ছে পার্থক্য। ক্লিয়ার? কখনো হয়তো বের করতে হতে পারে, হয়েছে, ফাইন। নেক্সট ফিরে আসো, যে অনেকগুলো আধানের জন্য যদি আমরা বের করি কোনো একটা পয়েন্টে বিভবের মান। দেখো শোনো, ধরে নাও অনেকগুলো আধান আছে এবং প্রত্যেকটা আধানের জন্য কোনো একটা নির্দিষ্ট দূরত্বে যদি বের করতে হয় ভি এর মান, তা যদি ভি বের করতে হয়, ভি এর একটাই ফর্মুলা 1/4πε Q/r। পেলাম তো, Q/r পেয়ে গেলাম। কিন্তু আমাকে এমন ধরনের বলে দিয়েছে যে যেখানে তোমার ডিস্টেন্সটা ফিক্স আছে কিন্তু অনেকগুলো এরকম আধান আছে কিউ, তাহলে সবগুলো আধানের জন্য কি হবে, সবগুলো যোগ হয়ে যাবে তাহলে বারবার। তাহলে তখন আমরা বারবার যোগ না করে আমরা কি লিখবো বলো, 1/4πε সামেশন, এটা যদি নাম কি সামেশন, মানে যোগ করে দেবো যতগুলো কিউ আছে আর যতগুলো আর আছে, এটা হলো কি মোট তড়িৎ বিভব। যেহেতু এটা স্কেলার রাশি
তো যোগ হবে স্কেলার ভাবে, কোনো দিক তো নাই, সমস্যা নাই। কিন্তু যদি ই হচ্ছিল, ই আবার দিক ছিল আবার। ঠিক আছে, ওকে ফাইন। দেখো কয়েকটি, দেখো ফর্মুলা আমাদের একটাই, 1/4πε/Q/r, এটা মাথায় রাখবে। এখন কোত্থেকে এসে দেখিয়ে দিয়েছি কিন্তু আমি, হ্যাঁ ওই যে অসীম থেকে নিয়ে এসেছিলাম একটা সার্টেন ডিস্টেন্সে। কয়েকটি বিশেষ সংস্থা, সংস্থা কেন বলছি বলো তো? দেখো এতক্ষণ যতগুলো সংস্থা মানে কি রে, হ্যাঁ এতক্ষণ যতগুলো ছিল সিঙ্গেল ছিল চার্জ, প্লাস কিউ প্লাস কিউ প্লাস কিউ বলছিলাম। কিন্তু এখন যেটা বলবো সংস্থা মানে অনেকগুলো আধান একসঙ্গে থাকবে, আর সেই আধানগুলোর জন্য নির্দিষ্ট দূরত্বে বের করবো তড়িৎ বিভবের মান। কিভাবে? চলো প্রথম যেটা লেখা আছে, আহিত বলয়ের অক্ষ বরাবর, খুব মন দিয়ে বোঝো, আহিত বলয়ের অক্ষ বরাবর। শোনো মন দিয়ে, বলয় কি জিনিস? আহিত মানে চার্জ, এটুকু তো বুঝতে পারছি। আহিত মানে চার্জ আছে, পজিটিভ হোক বা নেগেটিভ হোক চার্জ তো আছে। কিন্তু বলয় মানে কি? বলয় মানে একটা রিং, রিং একটা রিং, রিং এবং সার্কেলের একটু পার্থক্য আছে। হ্যাঁ ওটাই জিনিস, মানে মানে বলয় মানে কি বলতো, এরকম একটা চৌড়া হিসাবে একটা স্ট্রিপ হিসাবে এরকম থাকবে বলয় বা রিং। আর রিং ঠিকই আছে। অক্ষ বরাবর, অক্ষ কি? ধরে নাও, খুব মন দিয়ে বোঝো, এই যে দেখো কেমনে দেখা করে, এই যে দেখো, এই যে আছে এটা না, এই যে এখানে আছে, এইটা হচ্ছে একটা রিং আর এটা হচ্ছে অক্ষ। তো এইরকম একটা পয়েন্ট মনে করে, ধরো এখানে পয়েন্ট আছে, এখানে পয়েন্টটা আছে, দেখো তো এই পয়েন্ট এখানে আছে না, তো এই পয়েন্টটা আছে অক্ষ বরাবর। ঠিক আছে, যদি এখানে হবে না, মানে কেন্দ্রে, কেন্দ্র দিয়ে যে লাইনটা এসছে এইরকম পয়েন্টে আছে মনে করে একটা পয়েন্ট, আর এই পয়েন্টটা আমি বের করছি তড়িৎ বিভবের মান। ঠিক আছে, পয়েন্টটা এরকম হলে হবে না, বা এরকম হলে হবে না, বা এরকম হলেও হবে না, কেন্দ্র বরাবর লাইনটা ওখানে, বুঝতে পারছো ব্যাপারটা? তো ওটাই বলছি আহিত বলয়ের অক্ষ বরাবর। তো দেখো, তাই এটা কি একটা আহিত বলয়, এটা পুরো গোল আছে, সাইড থেকে দেখছি বলে এমন দেখাচ্ছে। আর এটা কি মনে করো, এটা একটা দূরত্ব, দূরত্ব কি লিখেছে, এক্স লিখেছে না কি লিখেছে? ঠিক আছে, এটা এক্স দূরত্ব আমি বের করবো, এই পি পয়েন্ট আমি বের করবো বিভবের মান। ফর্মুলা কি আমাদের বলো? 1/4πε/Q/r। দেখো আমাদের যে ভি এর ফর্মুলা সেটা হচ্ছে 1/4πε/Q/r। তো আরটা কি? দূরত্ব। কোত্থেকে? আধান থেকে। আধান আছে কোথায়? আধান আছে এইগুলোতে আছে, এই যে রিং বরাবর আছে। কোথায় বলো? এটা কিন্তু শুধু রিংটা আছে, ফাঁকা আছে এদিক ওদিক ফাঁকা, যে রিংটা আছে না, রিংটা আছে কি না, এই রিংটা যেমন একটা চুড়ি আছে মনে করো, ওই চুড়িটা যে আছে তো কিনারা বরাবর আছে, আর এদিকে ওদিকে সব তো ফাঁকা, আর এরকম একটা মাঝ বরাবর যে অক্ষটা এখানে বের করব আমি। তো এই পয়েন্টটা আধান থেকে কত দূরে আছে, কি করে বের করব? আধান তো একটা তো আধান নেই, আধান আছে সব জায়গা জুড়ে আছে। তাহলে স্যার দূরত্ব তাহলে কিন্তু এটা দূরত্ব, দূরত্ব এটা দূরত্ব, দূরত্ব এখান থেকে এই পয়েন্টের দূরত্ব, মানে সব পুরো রিং থেকে যদি একটা করে লাইন যদি টানো ওই পয়েন্ট বরাবর, তাহলে এরকম একটা একটু কোণ হয়ে যাবে না, শঙ্কু। ওই দূরত্বটা বলতে, এই দূরত্বটা এটা হলে এটা কি ফিক্স হবে না কম বেশি হবে? এখান থেকে এই দূরত্বটা বেশি না এটা বেশি? দুটোই সমান। এটাও তো রিং, এটাও তো রিং, বলো এখান থেকে এটা পয়েন্ট বেশি দূরত্ব না এখান থেকে এটা কি দূরত্ব? এটা তো এমনি আছে রে বাবু, এমনি আছে, এটা বলে এমনি আছে। আমি এই পয়েন্ট এখানে ধরেছি, তো এখান থেকে এটা দূরত্ব, এটা দূরত্ব, এটা দূরত্ব সব সমান হবে না? হবে কি হবে না? যদি সবটি সমান দূরত্ব, দূরত্বের মান কত হবে? আচ্ছা আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে মনে করো একটা আর, এটা ব্যাসার্ধ, আর এটা কেন্দ্র, এটা কি এক্স, তাহলে এটা কত হবে তাহলে? রোবার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটা কি লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, তাই এটা হয়ে যাবে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, পিথাগোরাসের ফর্মুলা। কি ঠিক না ঠিক?
তাহলে সেক্ষেত্রে তাহলে এখান থেকে দূরত্ব সবই তো ফিক্সড নাকি? তাহলে মোট যে পাবো মানটা 1/4 পাই এপসাইলন কিউ। কোনটা মোট কিউ? তো কিউ আছে, তো মোট কিউ কিউ আছে, আর আর মানে কি বলো, √r² প্লাস x²। কি বুঝলে কি বুঝলে না? হয়ে গেল। দেখো বুঝলে, দেখো দেখো ওটা দাগাও, ওই লাইনটা পেয়েছো যে 1/4 পাই এপসাইলন কিউ/r√r² প্লাস x², পেয়ে গেছো? আচ্ছা, তো এটা কোন পয়েন্টে এটা ভি এর মান, এটা যে পেলাম তড়িৎ বিভব কোন পয়েন্টে? এরকম পয়েন্টে। যদি এখন বলি কেন্দ্রে কত হবে, যদি কেন্দ্রে বলি তাহলে বলো তো, তাহলে আবার কিসে একই ফর্মুলা, একই ফর্মুলা, কি ফর্মুলা? 1/4 পাই এপসাইলন কিউ/r। তাহলে বলো যদি আমি বলি এটা কোথায়, এটা অক্ষে, কোথায় এটা? এবার যদি কেন্দ্রে বলি তাহলে ফর্মুলা হচ্ছে 1/4 পাই এপসাইলন কিউ/r। কিউ তো কিউ আছে, এবার বলো আর কত হবে? এই বলো কেন্দ্র, দেখো পয়েন্টটা এখানে ছিল, কি জিরো, ভালো করে বুঝো। যখন শোনো মন্দির, যখন বললাম অক্ষে তো বললে এটা দূরত্ব বললে আধান থেকে, কেন্দ্রে তো কেন্দ্র বিন্দুটা আধান থেকে কত দূরে আছে? আর দূরে আছে, তো এখানে আর হবে। তাহলে বুঝলে না? এবার স্যার এটা তো আপনি ফর্মুলা থেকে বললেন, এটা কি এখান থেকে বলা যেত না? যেত বলা, কেন? তখন এখান থেকে এটার ভ্যালু কত? শুনুন, এটা তো আর, আমি বলছি পয়েন্টটা এখান থেকে এখানে আনলাম, তো এটা ডিস্টেন্স কত এখন? 0 হয়ে গেল না? কারণ আমি বলছি কেন্দ্রে কত হবে, তাহলে এক্স এর ভ্যালু কত? 0 এবারে হয় না? যখন 0 বসাই তো কত, রুটের ভিতরে শুধু কত, তাহলে r² থাকবে, পরে বাইরে কে বেরিয়ে আসবে? আর কিউ/r। বুঝলে না ব্যাপারটা? এটা বললাম ফর্মুলা থেকে। আর এটা মানে এখান থেকে বলা যায় যদি এক্স এর মান কত নাও, 0 নাও, কেন? তখন এই ডিসটেন্সটা থাকবে না, তখন 0 হয়ে যাবে। বুঝছো কি বুঝছো না? ঠিক আছে, এবার দেখো এটা হলো 0 এই মানে কেন্দ্রবিন্দুতে। এবার শোনো মন দিয়ে, এই যে আমরা পেলাম ফর্মুলা, এখান থেকে দেখো এটা কার মান? ভি এর মান। তো এইখান থেকে তুমি আবার ই এর মান বের করতে পারবে, বের করতে পারবে কি করে? যদি ই বের করতে হয় তখন আমি একটা ফর্মুলা বললাম, -dv/dx বললাম। তার মানে কোথাও না কোথাও আমি ddx অফ ভি করছি, এর মানে তড়িৎ বিভবের আমি কি করছি বলো? ডেরিভেটিভ করছি। ddx মানে কি? ডেরিভেটিভ। তোমরা শিখেছো না সেকেন্ড ডেরিভেটিভ? সেকেন্ড ডেরিভেটিভ যাই হোক শিখবে, ক্লাস 12 শিখবে যখন করবে ডেরিভেটিভ কার? ভি এর। তাহলে পড়ছি তাহলে, দেখো কত আছে প্রথমে বলো? মাইনাস, এখান থেকে লিখে জায়গা নাই বেশি নিচে, মাইনাস ddx অফ কার? ভি। ভি কোনটা আছে? এই যে 1/4 পাই এপসাইলন কিউ/√r² প্লাস x²। ঠিক আছে, তাহলে বলো এবার শোনো মন দিয়ে, এখানে কোনগুলো রাশি ধ্রুবক? q/4 পাই এপসাইলন, তাহলে মাইনাস q/4 পাই এপসাইলন, আর ddx অফ 1 এটাকে উপরে তুলে কত বলো তো? আচ্ছা আগে বলো r² প্লাস x² পাওয়ার কত আছে এখানে? হাফ। রুট মানে কি? হাফ। যদি এটা উপরে তুলি মাইনাস হাফ, তাহলে r² প্লাস x² টু দি পাওয়ার কত? মাইনাস হাফ। ঠিক আছে, নিচে ছিল রে বাবা, নিচে ছিল মানে কি? রুট আছে, হাফ পাওয়ার উপরে উঠলে মাইনাস হাফ হয়ে গেল। ডেরিভেটিভের নিয়ম কি? নিয়মটা বুঝো। যদি আমি বলি ddx অফ x², এর মানে হচ্ছে 2টা সামনে আসবে আর x এর পাওয়ারটা 2 থেকে 1 কমে যাবে, মানে 2 - 1 হয়ে যাবে, কত হবে? 2x হবে। তাহলে ঠিক ওই রকম নিয়ম অনুযায়ী এখানে বলো তাহলে কত? মাইনাস আছে q/4 পাই এপসাইলন ddx কার করবো আগে? r² প্লাস x এর পাওয়ার কত আছে বলো? হাফ আছে, মাইনাস হাফ আছে, তার সামনে কত আছে? সামনে মাইনাস হাফ, মাইনাস হাফ বাইরে বেরিয়ে আসলো, এই যে পাওয়ার, আর এখানে পাওয়ার 2 ছিল তো 2 বাইরে বেরিয়ে এসেছিল, এর মাইনাস হাফ আছে। ওটা যদি শূন্য মাধ্যম হয়,
আমি ধরে নিচ্ছি যে কোনো মাধ্যম, ওটা যদি শূন্য মাধ্যম হয় তো জিরো দেবে, না হলে পরে ইপসাইলন দেবে। ওটা দেখুন কেন পড়ে আসো, তুমি এখানে পড়ে আসো। স্যার আচ্ছা, তো ওখানে আমি এক কমিয়েছিলাম না, এখানে কি কমাবো? একই কমাবো, হ্যাঁ। তো এখানে বললো 2 ছিল বাইরে, মানে মাথায়, তো সামনে নিয়েছিলাম 2, মাথায় কত আছে এখানে মাইনাস হাফ, সামনে আসলো। আর এখানে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থেকে মাইনাস হাফ থেকে মাইনাস 1 কমবে, মানে 1 কমবে, কত হলো বলো? তাহলে তাহলে মাইনাস মাইনাস কি প্লাস হবে এটা? তাহলে কিউ বাই 4 পাই এপসাইলন ইন্টু হাফ, এটা কি লেখা যাবে 1 বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। দেখো মাইনাস হাফ মাইনাস 1 কত হলো? মাইনাস 1.5, মাইনাস কত? 1.5, মাইনাস 1.5 মানে কত? মাইনাস 3/2। নিচে আসলে কি প্লাস 3/2, নিচে করে দিলাম প্লাস 3/2। জানি বোঝাবো নয়, মাইনাস হাফ আর মাইনাস 1 চিহ্ন একই আছে, তো যোগ করবো। মাইনাস 1.5, 1.5 মানে 3/2, 3 কে 2 দিয়ে ভাগ করলে 1.5 হয়। আর মাইনাস 3/2 উপরে আছে, নিচে আমরা কত? প্লাস 3/2, প্লাস 3/2। তাহলে পেয়ে গেলাম ই এর মান কত রে? এই যে কিউ বাই 4 পাই এপসাইলন হলো 1 বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 3/2, এখানে একটা হাফ আছে। এখানে একটু ছোট্ট ভুল হয়েছে, থামো থামো থামো, একটু ছোট ভুল হয়েছে। কোন জায়গাটা বলো তো? এই একটু তাকাও এখানে, এটা শুধুমাত্র এটা ডেরিভেটিভ হলো পুরোটার, আর একবার ডেরিভেটিভ হবে কার বলতো? শুধুমাত্র এক্স স্কোয়ারের। কেন তাহলে আমি এক্সট্রা তো আরো বের করতাম। হ্যাঁ আরও হবে, কিন্তু আরটা তো দেখো আমরা কার রেসপেক্টে করছি ডেরিভেটিভ? এক্স এর রেসপেক্টে। তো এক্স এর রেসপেক্টে আর তো ধ্রুবক রাশি, এক্স এর রেসপেক্টে আর ধ্রুবক না, কিন্তু এক্স এর রেসপেক্টে এক্সটা হচ্ছে চলরাশি। তাহলে আর এর রেসপেক্ট কত? 0 হবে, তাহলে একটা ঠিক আছে 0 নিলাম, তাহলে প্লাস আর এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত? 2x, মানে 2 সামনে আসলো, আর এক্স এর পাওয়ারটা 2 থেকে 1 মাইনাস, তো 1 থাকলো, তাহলে পাওয়ার 1 লেখার দরকার নেই ওটা। তাহলে এখানে একটা কত হবে তাহলে বলো? তাহলে এখানে এটা আমি তাহলে লিখতে পারবো শুধুমাত্র 2x তাহলে হলো, তাহলে এই 2 আর এই 2টা কেটে যাবে, তাহলে হলো কিউ বাই 4 পাই এপসাইলন এক্স বাই এই এক্সটা উপরে আছে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। বোঝা গেল? তখন বলছি মিলছে না কেন? কারণ ওখানে ওই 2x ছুটে গেছে, ওখানে ওটা ডেরিভেটিভের নিয়ম।